বাংলাদেশ জামাতে ইসলামের মধ্যে আমার জানা একমাত্র দায়িত্বশীল অভিভাবক যিনি বিডি মেম্বার থেকে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত সর্বত্র তার বিচরণ ছিল। এমন এক মহান ব্যক্তির ব্যাপারে আমাকে এখানে কথা বলতে হচ্ছে, যিনি ব্যক্তিত্বের দিক থেকে একটা সমুদ্রের মতো ছিলেন। কোন জায়গা থেকে যাত্রা শুরু করব আর কোন বন্দরে ভিড়ব এটাই তো ঠিক করতে পারছি না। তিনি বয়সে আমাদের চাইতে অনেক সিনিয়র, কিন্তু যখন কাছে বসতাম মনে হতো যে আমরা দুইজন ক্লাসমেট ছিলাম। সম্ভবত এটা শুধু আমার না, এটা সকলের বক্তব্য। তিনি কাউকে কিছু বললে একেবারে ভিতর থেকেই বলতেন, তার মধ্যে কোনো কৃত্রিমতা কোনোদিন আমি দেখিনি। বাংলাদেশ জামাতে ইসলামের মধ্যে আমার জানা একমাত্র দায়িত্বশীল অভিভাবক যিনি বিডি মেম্বার থেকে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত সর্বত্র তার বিচরণ ছিল। মানুষ তাকে খুব ভালোবাসত। পাবনায় তিনি ছিলেন কারো দাদা, কারো চাচা, কারো পিতা, কারো মামা, কারো নানা। তার অনন্য বৈশিষ্ট্য ছিল তিনি শুধু নির্দিষ্ট ব্যক্তিকে নাম ধরে চিনতেন না, তার তিন পুরুষ সহ চিনতেন। আমার একটি ছোট্ট প্রতিষ্ঠান, পাবনার কিছু লোক, তাদের বাড়ি বসে ঈশ্বরদী সদরে না, তারা ওই প্রতিষ্ঠানে নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন। তা আমি এদের হেড যে তাকে একদিন জিজ্ঞেস করলাম, তুমি কি অমুককে চিনো? কি বলেন আপনি, সুমান চাচাকে চিনবো না? আমি জানতাম না তার বাড়ি ঈশ্বরদী, শুধু পাবনা জানতাম। বললাম তোমার বাড়ি কি উনার কাছে? কয় না, আমার বাড়ি ঈশ্বরদী। তুমি চিনো কিভাবে? বলে যে পাবনার মানুষও চিনে, পাবনার মাটিও তাকে চিনে। একজন সাধারণ শ্রমিক, এটা ছিল তার অভিব্যক্তি। আমার তরুণ বয়সে একবার আমি ঢাকায় এসেছি, তখনও আমার কোনো সন্তান সন্ততি হয়নি। সাথে আমার স্ত্রীও এসেছেন। বাসায় শুধুমাত্র আমার একজন শ্যালক, সে ওখানে লেখাপড়া করতো সিলেটে। তো তিনি সফরে যাবেন, তার বিশ্রামের ঠিকানা করা হয়েছে আমার বাসায়। আমি বললাম যে আমি তো থাকবো না, মেহমানকে কদর করবে কে, সম্মান করবে কে? সংগঠন বললো অসুবিধা হবে না, তা আমরা দেখব। আলহামদুলিল্লাহ তিনি গেলেন বাসায়। তিনি রাতের খাবার খাচ্ছেন। তো ছোট ছোট বাটিতে, আমরা ছোট পরিবার তো, আমার ছেলেকে নিয়ে ওনাকে পরিবেশন করছে। তো উনি ওর মাথায় হাত দিয়ে নাম ধরে বললেন, আমি নামটা এখানে বলছি না, নাম ধরে বললেন যে ছোট বাটি কেন, বড় হাঁড়ি নাই? হাঁড়ি কি এখানে টেবিলে আনো? সব নিয়ে আসো। মানে কত আপন। এই মাপের একজন নেতা, তখনও তিনি নায়েবে আমির, এই মাপের একজন নেতা বলতেছেন হাঁড়ি নিয়ে আসো, সরাসরি টেবিলে রেখে দাও। তো যাওয়ার পরে সে তার অভিব্যক্তি বলল যে আমি তো এত সিনিয়র লোক, এত বড় দায়িত্বশীল নেতা, আমি খুব জড়সড় ছিলাম, কিন্তু 1 মিনিটের মধ্যে তিনি আমাকে আপন করেন, এবং মনে হলো না যে আমি তার নাতি সমতুল্য কেউ, মনে হলো যে আমি তার ঘনিষ্ঠ ক্লাসমেট বন্ধু। এই যে অপূর্ব কোয়ালিটি তার ছিল, এটা আমিও অর্জন করতে পারলাম না, করা উচিত আমি ফিল করি। সবার সাথে মিশার, সবাইকে বুঝার, স্টাডি করার। এ না হলে যারা জনগণের নেতৃত্ব দিবেন তারা মানুষকে সম্মান করতে পারবেন না, ভালোবাসতে পারবেন না। মানুষকে ফিল করতে হবে, অনুধাবন করতে হবে। আজকের সমাজে এটা যেন আরো অনেক বেশি প্রয়োজন হয়ে পড়েছে। আমরা তাকে দেখেছি যখন কেন্দ্রীয় শীর্ষ কমিটির বৈঠকে বসেছেন, এপেক্স বোর্ডের বৈঠকে। কোনো ইস্যুতে অনেকে
হয়তোবা ইমোশনাল হয়ে গেছে। তিনি একদম শান্ত সৌম্য অবস্থায়, চরম ক্রিটিক্যাল অবস্থায় তার মতামত তিনি ব্যক্ত করতেন। তিনি কখনো পরিবেশ দ্বারা প্রভাবিত হতেন না। জেলে 1 বছরের মতো একসাথেই ছিলাম। আমি শুনতাম যে তিনি বাইরে মানুষের সমস্যা সমাধানে ব্যস্ত থাকতেন। জেলে গিয়েও দেখি যে সিনিয়র লিডারদের মধ্যে বিভিন্ন দলের বিভিন্ন পর্বের একটু তো ভুল বুঝাবুঝি হইতেই পারে একসাথে দীর্ঘদিন থাকলে, সবাই তারই সালিশ মানত। তো মনে হলো যে তার এই সালিশানা ইনশাআল্লাহ দুনিয়া ছাড়া পর্যন্ত তাকে করতে হবে, এবং সে গুরুদায়িত্ব তিনি পালন করেছেন। আরেকজন লোক একই ফেব্রিকেটেড মামলায়, তাকেও জেলে রাখা হয়েছিল, তখনও বিচার শেষ হয়নি। তিনিও বয়স্ক, তবে উনার মতো এত না। উনি যুবকের মতো মৌলানার খেদমত করতে চাইতেন, আর মৌলানা এসে এসে বলতেন আমিও যুবক, আমার খেদমত আমাকে করতে দাও। সে বলতো যে মুরব্বীদের খেদমত করা এটা তো মা বাবা আমাদেরকে শিখিয়েছেন, আপনি কেন বঞ্চিত করবেন? তখন তিনি ভাগ করে দিতেন যে এটা তুমি করবা আর এটা আমি করবো, ঠিক আছে, তোমার ওইটাতে বঞ্চিত করবা। যখন উভয়েরই ফার্সিক্যাল ট্রায়ালে মিসক্যারিয়েজ অফ জাস্টিস হয়ে গেল, তখন ওই লোকটি বলল যে মৌলানার সাথে আমাকে থাকতে দিন। জেল কর্তৃপক্ষ বলল যে উনার মর্যাদাবোধের কারণে উনাকে আমরা একা রাখতে চাচ্ছি। তখন এই লোকটি বলল যে ঠিক আছে, তাইলে উনার মতামত নিয়ে আমাকে দেন, উনি যদি না চান আমি যাব না, আর উনি চাইলে আমাকে তার সাথেই থাকতে দেন। তো জেল কর্তৃপক্ষ যখন মৌলানার মতামত চেয়েছে, তখন তিনি বলেছেন হ্যাঁ, সে আমার ছোট ভাইয়ের মতো, আমার সাথে থাকলে আমি খুশি হব। ওনার সাথে দিয়ে দিয়েছে। আমি এর মাঝে মুক্তি পেয়েছি। আবার তৎকালীন যিনি একক হর্তাকর্তা ছিলেন, যার অঙ্গুলি হেলনে সব কিছু এই দেশে হবে বলে অনেকে মনে করত, তার প্রধান্যতায় আবার গেলাম 5 বছর পরে, গিয়ে ওনাকে পেলাম। তো তখন ওনারা কন্ডেম সেলে একটা সুনির্দিষ্ট সময়ের জন্য তাদেরকে পায়চারি করার সুযোগ দেওয়া হতো বাইরে। তা আগের থেকেই একটু যোগাযোগ করে উনি গেইটে আসলেন, কথা বললাম, সেই তার ছোট ভাইকে সাথে নিয়ে আসলেন। দুইজনের মধ্যে কোনো ভাবলেশ চিন্তা কিছুই আমি দেখলাম না, বিশেষ করে ওনার মধ্যে প্রশান্ত চিত্ত, কালবে সালিম। তার যে একটা ফাঁসির রায় হয়ে আছে, তিনি যে কন্ডেম সেলে আছেন, এই ব্যাপারে তার কোনো পরোয়া নেই। জেলে প্রত্যেকটি মানুষ তাকে সম্মান করত, ভালোবাসত, আর শুধু আফসোস করতো যে এমন মানুষকেও জেলে থাকতে হচ্ছে জীবনের এই পর্বে। এখানে শিমুল বিশ্বাস বলছিলেন, যারা তাকে অপদস্থ করতে চেয়েছিলেন, আল্লাহ কোটি মানুষের অন্তরে তাকে সম্মানিত হিসাবে স্থাপন করে দিয়েছেন। তারাই বরঞ্চ আজকে তাদের নিজের কর্মের পরিণতি ভোগ করছেন। মৌলানা আব্দুস সোবহান দেশ মাটি মানুষকে ভালোবাসতেন। চাইলে তিনি বিদেশের যে কোনো জায়গায় আশ্রয় নিতে পারতেন না, তিনি এগুলো চিন্তা করেন। আল্লাহ এখানেই পয়দা করেছেন, এই দেশের হক আমার উপরে আছে, আর আমারও হক এই দেশের উপরে আছে, সুতরাং আমার প্রিয় দেশ আমার ঠিকানা। এই সম্মানটুকু তিনি করেছেন, ওই চিন্তা উনি করেন। আমি সবসময় বলি, দেশ এবং মানুষকে যারা ভালোবাসে তারা কখনো দেশ মানুষকে ছেড়ে পালিয়ে যেতে পারে না, তা তারা করেননি। বরঞ্চ মীর কাসিম আলী তাদের আরেক সহকর্মী, আমাদের প্রিয় সম্মানিত নেতা, কিন্তু আমেরিকায় ছিলেন। এই অবস্থা সৃষ্টি হওয়ার পরে তার কিছু পার্সোনাল ফ্রেন্ড তাকে রিকোয়েস্ট করেছিল, ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ। তিনি বলছিলেন হোয়াই? বলেছেন আপনি আসলে ওই আপনারও একই অবস্থা তারা করে ছাড়বে। তিনি বলছেন আমি ফেস করব, কারণ আমি জানি অভিযোগ মিথ্যা। আমার মৌত একবারই হবে, যেমন আমার জন্ম একবার হয়েছে, আমি তো দ্বিতীয়বার মরার কোনো সুযোগ পাবো না।
যেহেতু দ্বিতীয় জীবন আমার হবে না, কাজেই মৃত্যুর তক্তায় দাঁড়িয়েও আমি বলে যাব অভিযোগ মিথ্যা, এবং আমি এটা ফেস করব। তিনি তো পালিয়ে যাওয়ার প্রশ্ন না, তিনি তো ছিলেনই বিদেশে ট্যুর উপলক্ষে, তিনি থাকতে পারতেন, কেউ তাকে ওই রকম মানে ফিল করতো না, কিন্তু তিনিও মানুষকে, দেশকে ভালোবাসতেন। তার এই ইয়াকিন ছিল যে ইয়াকিনের প্রতিফলন তিনি ঘটিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই সহকর্মীদেরকে আমরা ফেরত পাবো না, এটা ঠিক, কিন্তু তাদের স্মৃতি আমাদেরকে অনবরত স্মৃতি এবং শিক্ষা সঙ্গ দিয়ে যাবে ইনশাআল্লাহ। মৌলানা আব্দুস সুবহানরা কখনো হারিয়ে যান না, তারা বিবেকের আয়নায় জ্বলজ্বল করতে থাকেন, এবং এটি তাদের কর্মের কারণে। আল্লাহ আমাকে, আমার সহকর্মীদেরকে, রাজনীতির ময়দানে যারাই আছেন তাদেরকে আলোকিত এই জীবনগুলা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আজকের সমাজে তার বড়ই প্রয়োজন। তার মাঝে আমি কখনো হিংসা, প্রতিহিংসা, জেদ এগুলো আমি দেখিনি। তার মতো একজন বিজ্ঞ প্রাজ্ঞ নেতা বিভিন্ন ফোরামে মত দিতেন, কিন্তু যখন তার মতের অপর পক্ষে গিয়ে অন্য মতটা শক্তিশালী হয়ে যেত, তিনি সবার আগে বলতেন আমার মত আমি উল্টো করলাম, এটাই আমার মত। এখন এই যে উদারতা, এই যে সাহসিকতা, এটা আমাদেরকে সঞ্চয় করতে হবে ইনশাআল্লাহ। আমি মাবরুরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। একটা পবিত্র জিম্মাদারি সে আঞ্জাম দিয়েছে। আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তার হৃদয়ে এবং তার হাতে বরকত দান করুন। বাকি দায়িত্বগুলোও যেন সে আরো সুন্দরভাবে পালন করতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক তাকে দান করুন। তাকে আল্লাহ তাআলা এই হায়াত দান করুন, সেহাতে কামেলা এনায়েত করুন। আজকের আয়োজনে আসতে পারার জন্য মহান রবের শুকরিয়া আদায় করার পাশাপাশি আয়োজকদেরও আমি কৃতজ্ঞতা আদায় করছি। আসুন এই সমস্ত নেতৃবৃন্দের স্বপ্নের একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা দল মতের ঊর্ধ্বে উঠে জাতির স্বার্থে, জাতীয় ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে এই জাতি বিজয়ী হবে। ব্যক্তিগতভাবে কেউ পরাজিত হতে পারে, কিন্তু জাতি বিজয়ী হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই জাতির বিজয় ঢঙ্কা বেজে উঠুক, আল্লাহর দরবারে সেই তৌফিক কামনা করে সবাইকে কৃতজ্ঞতা, ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।